আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের নন মেজর পদার্থবিজ্ঞান 2, এইটা আমাদের খুবই একটা ছোট কোর্স, মাত্র 2 ক্রেডিটের। এটার এক্সাম হয় 50 মার্কের। এক্সাম কত মার্কের হয় ভাইয়া? 50 মার্কের এক্সাম হয়। তো 50 মার্কের মধ্যে ইন কোর্স থাকে 10 মার্ক আর রিটেন থাকে 40 মার্ক। মানে এখন বর্তমান যে সিলেবাস, এখানে 4টা সৃজনশীল লিখলেই আমাদের, মানে 4টা বড় প্রশ্ন লিখলে আমাদের 40 মার্ক হয়ে যায়। আর 10 মার্ক হলো আমাদের ইন কোর্স অ্যাসাইনমেন্ট, এগুলোর মধ্যে থাকে। তো খুবই একটা ছোট কোর্স, তোমরা এখানে ঘাবড়ানোর কিছুই নাই বা টেনশনের কিছুই নাই। এখানে টোটাল অধ্যায় আছে মোটামুটি 6 থেকে 7টা অধ্যায় আছে। তো অধ্যায়গুলো খুবই বেশ সহজ। আমরা মজা করে পড়বো, আনন্দ নিয়ে পড়বো। তো ভাইয়া, তুমি যদি বেসিক থেকে এখন থেকে না শিখো, প্রথম বর্ষ থেকে তুমি যদি বেসিক না শিখো, সাজেশন ফলো করার চেষ্টা করো ভাইয়া, তাহলে কিন্তু তুমি দিন শেষে ধরা খেয়ে যাবা। আর এই চ্যাপ্টারটা আমাদের ইউটিউবে ফ্রি থাকবে। যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, তারা অবশ্যই এই নাম্বারে নক করবে হোয়াটসঅ্যাপে। আর আমাদের পেইড কোর্স চলতেছে রানিং, এবং সবকিছু রেকর্ড থাকতেছে। তোমরা যে কোনো মুহূর্তে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারবে। তবে অফার চলতেছে, অফারের মধ্যে তোমরা ভর্তি হয়ে গেলে কোর্স ফি কম পাবে। ওকে। তো আজকে অধ্যায়ের নাম আমাদের থার্মোমিতি অধ্যায়। আমরা ইন্টার থার্মোডাইনামিক্স বা তাপ গতিবিদ্যা পড়েছিলাম। তো এখানে আমাদের থার্মোমিতি নাম। এখানে আমরা তাপের হিসাব নিকাশ করব, তাপ নিয়ে মাপামাপি করব, কিভাবে তাপ মাপতে হয়। তো আমরা বিভিন্ন কিছু কথাবার্তা শিখবো, ভিতরে আমরা আলোচনা করব। তো অধ্যায় নাম হলো থার্মোমিতি, আর আমাদের পার্ট হলো 1। ওকে। আমরা বেসিক থেকে শিখবো ভাইয়া, বেসিক ছাড়া কোনো বিকল্প নাই। আর আমি যে ক্লাসগুলো করাবো বা যে পার্ট গুলো আমরা দিব, আজকে প্রথম পার্ট, কয়েকটা পার্টে বিভক্ত হবে, 2-3টা সময় লাগতে পারে, বা 4-5টাও লাগতে পারে। তো আমি যে ক্লাসগুলো দিব ভাইয়া, তুমি আমাকে সময় দাও, তুমি আমার সঙ্গে ক্লাসগুলো করো। তুমি না পারলে তখন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলি যে ভাই আমি বুঝি নাই, আপনার ক্লাস করার পরও তারপর আমি যেভাবে হোক বুঝাবো। কিন্তু তোমাকে আগে ক্লাসগুলো করতে হবে, তুমি ক্লাসগুলো করলে 100% বুঝবে, এখানে না বুঝার কিছুই নাই। ওকে। আমি ম্যাথ এমন ভাবে করাবো যেন তুমি ছোট ছোট ম্যাথ গুলো যেন করতে পারো। উপপাদ্য তো পারবেই, বা থিওরি গুলো তো পারবেই, তার সঙ্গে তুমি ম্যাথ গুলো, যে ছোট ছোট ম্যাথ গুলো আসে দেখবা যে ক খ দিয়ে খ নাম্বারে বা গ নাম্বারে 1 মার্কের জন্য ম্যাথ আসে, সেগুলো পারবে। এইভাবে আমি তোমাদের ক্লাস কোর্সটা করাবো। ওকে। তো শুরু করি ভাইয়া, দেখো। তো আমাদের নামে হলো থার্মোমিতি। থার্মোমিতি মানে এর মধ্যে আমরা তাপমাত্রা পরিমাপ করব, তাপমাত্রা নিয়ে হিসাব নিকাশ করবো, কথাবার্তা বলবো। ওকে। তাপ এবং তাপমাত্রা নিয়ে। তো আমাদের প্রথম টপিকস হলো তাপ ও তাপমাত্রা, হিট অ্যান্ড টেম্পারেচার। তাহলে আমাদের প্রথমে জানতে হবে ভাইয়া, হিট কাকে বলে বা তাপ কাকে বলে। তো এখন আমরা সাধারণ বাঙালি ভাষায় বা আমরা সাধারণ নিয়মে যেগুলা বলি, যে এই যে কোনো কিছু গরম লাগলে আমি বলি যে তাপ লাগছে বা হিট লাগছে। বা সূর্যের সূর্য, আমাদের যে গরম লাগে বলি আমাদের সূর্যের তাপ বেশি। তো এই যে সাধারণ কথাবার্তায় যে আমরা তাপ জিনিসটা যে আমরা বুঝে থাকি, এই তাপের কিন্তু একটা ব্যাখ্যা আছে বা তাপের একটা সংজ্ঞা আছে। ঠিক আছে। তো তাপের সংজ্ঞাটা কেমন, যে আমি একটু শুরু করি ভাইয়া। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নেই। দেখো, তাপ তাপ এবং তাপমাত্রা কিন্তু দুটো আলাদা জিনিস। তো তাপটা কি? তাপ হলো এক প্রকার শক্তি। এক প্রকার কি? এক প্রকার শক্তি। কারণ তুমি এই তাপ দিয়ে অনেক কিছু করা সম্ভব। যেমন আমরা ইঞ্জিন চালাতে পারি, বা আমরা বিভিন্ন কিছু করতে পারি। তো তাপ এক প্রকার শক্তি। এই তাপটা কি করে আমাদের? তাপটা আমাদের শরীরের বা আমাদের যে ঠান্ডা গরম লাগে, এই ঠান্ডা গরম লাগার অনুভূতিটা জাগায়। তাহলে কি অনুভূতি জাগায়? অনুভূতি জাগায়। অনুভূতি জাগায় কে? এই তাপ বা হিট। ওকে। তো একটি ধাতব বস্তুকে সূর্যের, মানে তুমি যদি ধাতব বস্তুকে সূর্যের তাপে ফেলে রাখো, তাহলে দেখবে যে ধাতব বস্তুটা কি হয়ে যাবে? গরম হয়ে যাবে, বা বস্তুটা উত্তপ্ত হবে। তো ভাইয়া, আবার তুমি মনে করো কোনো বরফের মধ্যে যদি ধাতব বস্তুটাকে রেখে দাও, তাহলে দেখবা যে বস্তুটা ঠান্ডা হয়ে গেছে। যেমন আমরা ফ্রিজের মধ্যে যদি কোনো বস্তু বা কোনো জিনিস রেখে দেয়, তাকে দেখবা যে ঠান্ডা হয়ে যায়। তো এখানে, ওখানে তাপ শোষণ করা হয় বা তাপ শোষণ করে বাইরে বের করে দেওয়া হয়, এই জন্য ফ্রিজে আমাদের ঠান্ডা লাগে। ঠিক আছে। আবার মনে করো তুমি যদি কোনো হিটারে কিছু দাও, বা তুমি চুলার মধ্যে যদি তুমি কিছু দাও, দেখবা যে গরম হয়ে যায়, কেন? ওখানে তাপ দেওয়া হয়। ওকে। তাহলে এই যে তাপ আমাদের এক প্রকার শক্তি। অনুভূতির জায়গায় কিসের? ঠান্ডা এবং গরমের অনুভূতি জায়গায়। ঠান্ডা ও গরমের অনুভূতি জায়গায়। ওকে। ঠান্ডা ও গরমের অনুভূতি জায়গায়। এর একটা একক আছে, তাই না ভাইয়া? একক। এককটা কি? একক হলো ক্যালোরি। অবশ্যই বারবার বলতেছে, অবশ্যই তোমরা নোট করবে। ক্যালোরি একটা আছে, কিলো ক্যালোরি আছে। কিলো ক্যালোরি আছে। তারপর হলো ব্রিটিশ একটা একক ছিল, যেটাকে বিটিইউ বলা হয়। বিটিইউ বলা হয় মানে ব্রিটিশ টেম্পারেচার ইউনিট আর কি। ঠিক আছে। বিটিইউ এটাকে বলা হয় ব্রিটিশ তাপীয় একক। ওকে। শর্টকাট হলো বিটিইউ।
ইউনিট আর কি। তো তাপের একক গুলো আমরা শিখলাম। বিশেষ করে আমরা ক্যালোরি বা কিলো ক্যালোরি এই দুটো জিনিস আমরা হিসাব নিকাশ করি। ক্যালোরি বা কিলো ক্যালোরি এই দুটো জিনিস যদি আমরা তাপের একক বা তাপের পরিমাপটা করে থাকি। তাহলে এবার আমরা তাপ সম্পর্কে জানলাম, এবার আমরা টেম্পারেচার বা তাপমাত্রার মধ্যে আসি। তাপ তাপমাত্রা তাহলে তাপমাত্রা জিনিসটা কি ভাই আমাদের? তাহলে তাপমাত্রা যেমন আমরা বলি যে আমাদের শরীরের তাপমাত্রা কত, বলি না? বা ওই জায়গার তাপমাত্রা কত, বা এখন বর্তমানে তাপমাত্রা কত, এরকম আমরা বিভিন্ন প্রশ্ন করে থাকি আমরা সাধারণ ভাষায়। কিন্তু তাপমাত্রাটা কি? তাপমাত্রাটা হলো বস্তুর একটি তাপীয় অবস্থা। তাপমাত্রা কি? বস্তুর তাপীয় অবস্থা। আমি যা বলতেছি জাস্ট এগুলো বুঝে রাখো। বস্তুর তাপীয় অবস্থা, তাপীয় অবস্থা, ওকে। তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে। মানে তাপমাত্রা হলো বস্তুর একটা তাপীয় অবস্থা, যা আমাদের তাপ প্রবাহ, এই যে তাপ যে এক প্রকার শক্তি, এই শক্তিটা প্রবাহ হবে কিনা এটা নির্ভর করতেছে কার উপরে? তাপমাত্রার উপরে। যেমন কোনো বস্তু যদি তাপমাত্রা বেশি থাকে, তাহলে কম বস্তুর যেখানে তাপমাত্রা কম আছে তাহলে সেখানে প্রবাহিত হবে কি? তাপটা প্রবাহিত হবে। আর যদি কোনো বস্তুর মধ্যে তাপমাত্রা বেশি থাকে, কম থাকে, তাহলে সেখানে প্রবাহিত হবে। আর যদি বেশি থাকে সেখান থেকে বের হয়ে যাবে। তাহলে এই যে তাপ যাওয়া আসা, যে কারণটা কার উপর ঘটে? তাপমাত্রার উপর নির্ভর করে তাপ যাওয়া আসা করে। ওকে, তাহলে আমরা কি বলবো? যে আমরা তাপমাত্রাটা কার উপর নির্ভরশীল? তাপমাত্রাটা তাপের উপর নির্ভরশীল। সরি, তাপটা আমাদের তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা যদি কম থাকে তাহলে তাপ ওখানে ঢুকবে, তাপমাত্রা যদি বেশি থাকে তাপ ওখান থেকে বের হবে। এই যে আমাদের কথাবার্তা, এটা হলো টেম্পারেচার বা তাপমাত্রা। যেমন আমাদের এই যে অনুভূতি লাগাচ্ছে, যে তাপমাত্রা, তাপটা কি করতেছে? গরম লাগাচ্ছে অথবা ঠান্ডা লাগাচ্ছে। এখন কতখানি ঠান্ডা লাগাচ্ছে বা এখন কতখানি গরম লাগতেছে, আমরা এটাকে পরিমাপ করার জন্য আমাদের তাপমাত্রাটা দরকার হয়। যেমন আজকে যদি হিট বেশি হয়, রোদের মানে রোদের তাপ যদি বেশি হয়, তাহলে ওখানকার তাপমাত্রা বেড়ে যাবে। তাপমাত্রার পরিমাপ করবো আমরা কি দিয়ে? তাপমাত্রার পরিমাপ করবো আমাদের বিভিন্ন স্কেলের সাহায্যে আমরা পরিমাপ করব। ওকে, তাহলে তাপমাত্রার এককটা কি? তাপমাত্রার একক আছে। তাপমাত্রার একক, এককটা কি ভাইয়া? এককটা হলো ডিগ্রি সেলসিয়াস, তারপর ডিগ্রি ফারেনহাইট আছে, তারপর মনে করো আহ কেলভিন আছে, ইত্যাদি 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 আরো আছে, বিভিন্ন একক আছে, আমরা এই আপাতত তিনটা জানি। ঠিক আছে, তাহলে আমাদের তাপ এবং তাপমাত্রার মধ্যে যে কনফিউশন থাকার কথা থাকতো, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাপ এক প্রকার শক্তি। এই তাপটা যাওয়া আসা করা কার উপর নির্ভর করে? এই তাপমাত্রার উপর নির্ভর করে। যে জিনিসের উপর নির্ভর করে তাপ যাওয়া আসা করে তাকে তাপমাত্রা বলা হয়। এরকম আমরা সংজ্ঞা দিতে পারি। ঠিক আছে, তো জাস্ট তোমরা বই একটু ফলো করবা। তোমরা ইন্টারমিডিয়েটের বইটা একটু ফলো করার চেষ্টা করবা। আর অনার্সের বই থেকে তোমরা জাস্ট টপিক গুলা নিবা। অনার্সের বইয়ে ভুল থাকে, ওকে। তোমরা ইন্টারের বই থেকে টপিক গুলো বিস্তারিত পড়ার চেষ্টা করবা। তাহলে আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক আমাদের কি? তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য ভাইয়া। এটা তোমাদের জন্য একটা 3 স্টার, 3 স্টার টপিক। তাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, এটা তোমাদের বিভিন্ন বোর্ডে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ডে এটা আসছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ডে এটা আসছিল পরীক্ষায়। তোমরা এই যে দেখো, তাপ এবং তাপমাত্রার যে পার্থক্যটা, এটাকে অবশ্যই তোমাকে জানতে হবে। এটা মোটামুটি 3 থেকে 4 মার্কের আসলে আসতে পারে এই বর্তমান সিলেবাসে। 3 থেকে 4 মার্কের জন্য অথবা 2 মার্কের জন্য আসতে পারে। তো দেখো, তাপ কি? তাপ এক প্রকার শক্তি, যা কোনো তাপ এক প্রকার কি? তাপ এক প্রকার শক্তি, যা কোনো বস্তুর গরম বা ঠান্ডা অনুভূতি দেয়। আর তাপমাত্রাটা কি? তাপমাত্রা বস্তুর একটি তাপীয় অবস্থা, যা ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে। মানে ওই যে বললাম না, যে তাপ যাবে কি আসবে, এটা নির্ভর করে তাপমাত্রার উপরে। এটা এখানে বলা হয়েছে, অবশ্যই পার্থক্যগুলো লাগবে। তাপ এক প্রকার শক্তি, আর তাপমাত্রা বস্তুর একটি তাপীয় অবস্থা। মানে তাপের যে অবস্থাটা আছে সেটা তাপমাত্রা, আর তাপীয় অবস্থা আর কি। আর তাপ কি? এক প্রকার শক্তি ভাইয়া। তাপ দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। যেমন আগেকার ওই যে কয়লা চালিত যে ট্রেন গুলা দেখছো না, ট্রেনের ইঞ্জিন আমরা কি করতাম? কয়লা দিয়ে আগুন জ্বালাইতাম, ওখানে একটা তাপ উৎপন্ন হতো, সেই তাপের ফলে আমাদের ইঞ্জিন গুলা চলতো। মানে তাপ ইঞ্জিন আর কি। আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি তাপ ইঞ্জিন। ওকে, তারপর তাপ দিয়ে অনেক কিছু করে সম্ভব বা করতে পারি। তারপর দেখো, তাপ একটি কারণ। তাপ একটি কি? তাপ একটি কারণ। আর তাপের ফলটা কি? এটার তাপের যে ফলটা সেটা হলো তাপমাত্রা। তাপমাত্রা তাপের ফল। ওকে, তাহলে পরিমাপের যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার। তাহলে তাপ পরিমাপের একক কি?
ক্যালোরিমিটার, আর হলো তাপমাত্রা পরিমাপের একক হলো থার্মোমিটার। এই যে কনফিউশন, এই যে জিনিসগুলো যেন মনে থাকে যে তাপ পরিমাপের একক হলো ক্যালোরিমিটার, আর তাপমাত্রা পরিমাপের একক হলো থার্মোমিটার। তাপের একক হলো ক্যালোরি, কিলো ক্যালোরি এবং বিটিইউ, যে ব্রিটিশ ইউনিট যেটা। আর হলো তাপমাত্রা পরিমাপের একক হলো সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন, রোমার। ঠিক আছে, তো আমরা এগুলো এককগুলো শিখলাম। এবার আমরা দেখো 6 নম্বরে দেখো, তাপ বস্তুতে তাপ বস্তুতে যে অণুগুলো থাকে, মানে ওই বস্তুতে যে অণুগুলো থাকে অণুগুলোর মোট শক্তির সমানুপাতিক। মানে তাপ হলো কি, অণুগুলোর মোট শক্তির সমানুপাতিক। আর তাপমাত্রা হলো একটি অণুর গড় গতিশক্তির সমানুপাতিক। দেখো, তাপমাত্রা হলো একটি অণুর গড় গতিশক্তির সমানুপাতিক, আর তাপ হলো বস্তুতে অবস্থিত অণুগুলির মোট শক্তির সমানুপাতিক। তাহলে দুইটা জিনিস আলাদা, মাথায় যেন থাকে। পার্থক্যটা অবশ্যই লাগবে। তাপ শক্তি, আর যারা রিসেন্টলি পরীক্ষা দিচ্ছ 24-25 সেশনে, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, তারাও এই ক্লাসটা যারা করবে তারা অবশ্যই এই পার্থক্যটা খুবই মনোযোগ সহকারে বা আয়ত্ত করবে। তারপর দেখো, তাপ এক প্রকার শক্তি, আর তাপমাত্রা শক্তির প্রকাশ। তাপমাত্রা কি, শক্তির প্রকাশ। তাপের সমীকরণ আছে, দেখো ml² T−2। আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো তাপ নিয়ে। দেখো ml² T−2 এর হলো মাত্রা, আর তাপমাত্রার কোনো মাত্রা নেই। তাপমাত্রা কি মাত্রা আছে? তাপমাত্রার কোনো মাত্রা নেই। তাহলে আমাদের এই যে পার্থক্যটা অবশ্য তোমরা 5 স্টারও দিতে পারো, খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা আসি তাপের প্রকারভেদ। টাইপস অফ হিট। টাইপস অফ হিট, তাহলে আমাদের দেখো আমরা ভাগ করতে পারি, একটু কালারটা চেঞ্জ করে নেই। তাপ, তাপ কয় প্রকার? আমরা উৎস দেখব, উৎস ও প্রয়োগের ভিত্তিতে। এমনি এমনি ভাগ করলে হবে না, উৎস এবং প্রয়োগের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। প্রয়োগের ভিত্তিতে তাপকে 3 ভাগে ভাগ করা যায়। তাপকে 3 ভাগে ভাগ করা যায়। আমি কিন্তু ভাইয়া তোমাদের যে নির্দিষ্ট যে প্রশ্নগুলো আছে এগুলো করায় ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি তা দিব না। আমি তোমাদের বেসিক থেকে করাবো, যেন তোমরা ইন্টারের মতো ফিল পাও। ওকে, ইন্টারে যেমন তোমরা কি টপিকস করে আসছিলে না, টপিক ভিত্তিক পড়ছিলে, টাইপ ভিত্তিক, এরকম যেন ফিল পাও সেই হিসাবে আমি পড়াচ্ছি। তাপের প্রকারভেদ, তাহলে তাপ আমরা কয়টা কিসের উপর নির্ভর করে ভাগ করব? উৎস এবং প্রয়োগের ভিত্তিতে তাপকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে 1 নাম্বার কি ভাইয়া? 1 নাম্বার হলো অনুভূত তাপ। কি? অনুভূত তাপ। এর ইংলিশ নাম হলো স্যানাইবল হিট। স্যানাইবল হিট। 2 নাম্বার হলো সুপ্ত তাপ। আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ছিলাম যে সুপ্ত তাপ কি জিনিস। সুপ্ত তাপ, এটা ইংলিশ নাম হলো ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট। 3 নাম্বার হলো বিকীর্ণ তাপ। এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম। বিকীর্ণ, বিকীর্ণ তাপ, ইংলিশ হলো রেডিয়েন্ট, রেডিয়েন্ট হিট। এই যে আমাদের উৎস এবং প্রয়োগের ভিত্তিতে তাপের প্রকারভেদ কয়টা? 3টা। তাহলে একটু এগুলার আমি তেমন কিছু লিখবো না, দেখো আমি তেমন কিছু লিখবো না। আচ্ছা, যদি লেখা কেউ হবে আমাদের দরকার। আচ্ছা, আমি অনুভূত তাপ নিয়ে একটু আলোচনা করি। দেখো অনুভূত তাপ জিনিসটা কি। ওকে, তাহলে দেখো, বস্তুর তাপমাত্রার পরিবর্তন যেটা ঘটায়, যে তাপটা বস্তুর তাপমাত্রা। আচ্ছা, আমি এখানে একটু আলাদা করে লিখে দেই, অনুভূত তাপ। এটা কি করে? বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটায়। এগুলা জাস্ট মনে রাখো, তাপমাত্রার পরিবর্তন ঘটায়। তাহলে অনুভূত তাপ কি? বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটায়। এটা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে। পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে। তারপর আর কি আছে ভাইয়া? সুপ্ত তাপ।
সুপ্ত তাপ। তো সুপ্ত তাপ কি করে? কোনো যদি বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটায় বা এটা কি করেছিল? তাপমাত্রা, বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটাইছে। আর এ কি করবে? বস্তুর মানে অবস্থানের পরিবর্তনটা ডিরেক্ট ঘটে দিবে। বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাবে। পরিবর্তন ঘটাবে। ঠিক আছে? এই তাপটা স্থির অবস্থায় থাকে। তারপর দেখো বিকীর্ণ তাপ। বিকীর্ণ বিকীর্ণ তাপ। বিকীর্ণ তাপটা কি ভাইয়া? এই তাপটা তোমাদের, তুমি যদি কোনো বস্তুতে এই তাপটা যদি পুরো কোনো বস্তুর উপর প্রয়োগ হয়, তাহলে বস্তুর চারিদিকে তাপটা ছড়িয়ে যাবে, মানে উচ্চ হতে চারিদিকে ছড়িয়ে যাবে। তখন তাকে বিকীর্ণ তাপ বলা হয়। যেমন আমাদের কোনো জায়গায় আগুন লাগলে, বা তোমরা ইটের ভাটা দেখছো না, ইটের ভাটা যাদের বাসায় গ্রাম অঞ্চলে দেখবা যে ইটের ভাটার মধ্যে আগুন দেওয়া হয়। তো মনে করে এক জায়গায় যদি আগুন দেওয়া হয়, আগুনটা চারিদিকে সম্পূর্ণ একটা নির্দিষ্ট এরিয়া থাকে, সেই এরিয়ার মধ্যে আগুনটা ছড়িয়ে যায় এবং সেখানে ইটগুলো পোড়া হয় ভিতরে একটা জায়গার মধ্যে। তো মনে করো কোনো জায়গায় যদি আগুন লেগে থাকে, মনে করো আমাদের যে বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন খড় যেগুলা, যেমন আমরা ধানের যে গাছগুলো যেগুলো থাকে না, এগুলোর মধ্যে যদি আগুন লাগে, বা বিভিন্ন জায়গায় খড়ির মধ্যে যদি বা গাছের মধ্যে, যেমন বিভিন্ন বনাঞ্চলে যেমন বনের মধ্যে যদি আগুন লাগে, তো কি হয়? একটা জায়গা থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, ধীরে 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 ছড়িয়ে যায়। এই ছড়িয়ে যাওয়ার পর মানে যে তাপটার মাধ্যমে ছড়িয়ে যায়, সেটাই হলো কি? বিকিরণ তাপ। তাহলে কোনো উৎস, তাহলে একটু লেখার চেষ্টা করি, যে কোনো উৎস হতে চারিদিকে চারিদিক ছড়ায়, তাকে বিকীর্ণ তাপ বলে। ছড়ায়, কোনো উৎস হতে চারিদিক ছড়ায় যে তাপ, আর কি। তো এটা হলো তরঙ্গ আকারে, বা মানে ব্যাপারটা কি, তরঙ্গ আকারে, যেমন এইভাবে যায় আর কি। দ্রুত যায় না? দ্রুত যায়, আগুনটা দ্রুত যায়। বা আগুন লাগুক বা যেটাই হোক, আগুনটা এমনি এমনি তো যায় না, ওই তাপের কারণে যায়। তো ঠিক আছে, এই তাপটার নাম হলো বিকীর্ণ তাপ। আমরা তিনটা তাপ সম্পর্কে একটু আইডিয়া নিলাম। জাস্ট এগুলা হলে তুমি সংজ্ঞা লিখতে পারবে। ওকে, এবার আমরা নেক্সট টপিকে যাই। এবার আমরা তাপের বিভিন্ন মতবাদ, তাপের কি বিভিন্ন মতবাদ আছে। তো তাপের বিভিন্ন মতবাদের উপর মানে মানে প্রথাগত বা প্রচলিত দুইটা মতবাদ আছে। উৎস কার উপর ভিত্তি করে? উৎস এবং উৎস ও প্রকৃতির উপর, ভিত্তি করে, প্রকৃতির উপর ভিত্তি করে দুইটি মতবাদ আছে। দুইটি মতবাদ। এক নম্বর হলো ক্যালোরিক মতবাদ। ক্যালোরিক মতবাদ। দুই নম্বর হলো ভাইয়া যান্ত্রিক বা গতিময় মতবাদ। যান্ত্রিক বা গতি গতি সরি, গতীয় মতবাদ। গতিময় নয়, গতীয়। গতীয় মত আচ্ছা, ভর্তি ও মতবাদ। যারা ভাই এখন আমাদের পেইড কোর্সে ভর্তি হও নাই, অফার প্রাইজে ভর্তি হওয়ার জন্য ওই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই নক দাও, তাহলে দ্রুত তোমাদের ভর্তি করে নেওয়া হবে। আর ক্লাস কিন্তু চলমান রয়েছে, আর যত দেরি হবে তত অফারও চলে যাবে এবং ক্লাসও পিছিয়ে পড়বে। তো দেখো ভাইয়া, আমাদের যান্ত্রিক বা গতিময় মতবাদ। তাহলে ক্যালোরিক মতবাদটা কি? এটা নিয়ে একটু কথাবার্তা বলি। এটা জাস্ট জেনে রাখো, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখো। ক্যালোরিক মতবাদটা হলো ভাইয়া, মানে ক্যালোরি, এই যে মতবাদটা দিছে, এই বলেছিল যে কোনো বস্তুর ক্যালোরি কোনো ধ্বংস নাই। কোনো বস্তুর ক্যালোরিকে কোনো ধ্বংস বা সৃষ্টি করা যায় না, বা ধ্বংস করা যায় না। যা আছে খালি এক এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়? স্থানান্তরিত হয়। এটা আমরা আগে থেকেই জানি, যে শক্তির নিত্যতার সূত্র, বিভিন্ন সূত্র থেকে জানি যে শক্তি কখনো বিনাশ হয় না, এক রূপ থেকে আরেক রূপে স্থানান্তরিত হয়। এগুলা আমরা অনেক আগে থেকে জানি। তো এগুলা জাস্ট বলে দিছে এখানে, যে ক্যালোরিকের মানে আদান প্রদান ঘটিয়ে সাম্যাবস্থা নিয়ে আসে, মানে বিভিন্ন কথাবার্তা এখানে বলছে। জাস্ট তুমি এখানে মনে রাখো যে এই ক্যালোরিক এই বলছে যে ক্যালোরিকের কোনো ধ্বংস বা সৃষ্টি নেই, এক খালি শক্তি সংরক্ষণ সূত্রে মেনে চলে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। এই কথাটা জেনে রাখো, মানে পদার্থে যে সুপ্ত অবস্থায় থাকে আর কি। ওকে,
দুটি বস্তুকে ঘর্ষণ করলে, মানে দুটি বস্তু যদি ঘর্ষণ করে তাদের মধ্যে গতিশীলতার কারণে ক্যালোরি নিষ্কাশিত হয়ে যায় বা নিষ্কাশিত হয়, বা উভয় বস্তু উত্তপ্ত হয়। যেমন, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি যে মনে করো কোনো যদি সংঘর্ষ হয় বা তুমি যদি ঘষাঘষি করো দুটা বস্তুর মধ্যে, তাহলে দেখবে যে ওখানে একটু গরম হয় বা উত্তপ্ত হয়। তো উত্তপ্ত হলে তাদের দুটা বস্তু উত্তপ্ত হয়, কারণ ওখানে তাপ উৎপন্ন হয় আর কি। তো ক্যালোরি বলছে যে তুমি যে এখানে যে ঘষাঘষি করতেছো, এখানে কি তুমি শক্তি প্রয়োগ করতেছো না? তো শক্তিটা কি উৎপন্ন হচ্ছে? তুমি তাপ উৎপন্ন করতেছো ওই শক্তিটা দিয়ে। তো এটাই বলছে ক্যালোরি, জাস্ট মনে রাখো, এটা হলেই হবে। যান্ত্রিক বা গতিময় মতবাদ কি? এই যান্ত্রিক বা গতিময় মতবাদ দিয়েছিল বিজ্ঞানী জুল। বিজ্ঞানী কি? জুল। এই জুল হলো, এটার উপর নির্ভর করে একটা সূত্র দান করা হয়েছিল, সেটা হলো ডব্লু সমানুপাতিক এইচ। মানে ওই যে কাজটা হবে, এই কাজটা হলো তাপের সমানুপাতিক। এখানে থেকে তুমি সমানুপাতিক চিহ্ন উঠে দিলে ডব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ, এটা যারা তোমরা ইন্টার থেকে পড়ে আসতেছো। তো আমরা এটা আরো পরবর্তীতে আরো ডিটেলস পড়বো, জাস্ট এখানে মনে রাখো যে যান্ত্রিক, এখানে যে বিজ্ঞানী জুল যে আহ, যান্ত্রিক মতবাদটা দিয়েছিল সেটা হলো কি, যে এখানে কাজ হলো, কৃত কাজ হলো তাপের সমানুপাতিক। আর এখান থেকে সে একটা জিনিস প্রমাণ করেছিল যে কত জুল পরিমাণ কাজ করলে 1 ক্যালোরি হবে। তাহলে এটা একটু জেনে রাখো যে 4.18 জুল সমান কাজ করলে 1 ক্যালোরি হবে। এক ক্যালোরি, 1 ক্যালোরি। তাহলে 4.1 জুল সমান 1 ক্যালোরি। তাহলে আমরা এই সম্পর্কটা মনে রাখবো, এটা দিয়ে আমরা বিভিন্ন কিছু করবো, এখান থেকে আমাদের অনেক কিছু বের করা সম্ভব, বা আমরা যখন অঙ্ক করবো এটা কাজে লাগবে। তাহলে 4.1 জুল সমান 1 ক্যালোরি। ওকে, তাহলে আমাদের বিজ্ঞানী জুলের যে মতবাদটা সেটা আমরা শিখে ফেললাম। ওকে, তাহলে এখানে বলছে শুধু শক্তি, মানে ক্যালোরিকের মানে শক্তি সংরক্ষণ সূত্র যেরকম আছে এরকম মেনে চলে। আর জুল বলছে যে কাজ হলো ওই তাপের সমানুপাতিক, সম্পৃক্ত কাজ হলো তাপের সমানুপাতিক, এটা মনে রাখিও। ওকে, ঠিক আছে। এবার আসি তাপমাত্রিক ধর্ম ও তাপমাত্রিক পদার্থ। তাপমাত্রিক ধর্ম ও তাপমাত্রিক পদার্থ কি? তাপমাত্রিক ধর্ম একটা আছে, তাপমাত্রিক পদার্থ একটা আছে। তাহলে দেখো যে এটা একটু সংজ্ঞা লেখার চেষ্টা করি। সংজ্ঞা দেখো, কোন বস্তুর, সংজ্ঞাটা লিখে দেয়, তোমরা জাস্ট মনে রাখো, কোন বস্তুর যে সব ধর্মের পরিবর্তনের উপর ভিত্তি করে, পরিবর্তনের উপর ভিত্তি করে, পরিবর্তনের উপর ভিত্তি করে কোনো কিছুর তাপমাত্রা, কোনো কিছুর তাপমাত্রা সঠিকভাবে পরি সঠিকভাবে পরিমাপ করা যায়, তাকে তাকে তাপমিতি তাপমিতি বা তাপমাত্রিক ধর্ম বলে। ধর্ম ধর্ম বলে। ওকে, তাহলে আমরা তাপমাত্রিক ধর্মটা বুঝলাম যে কোন বস্তুর যে সব ধর্মের পরিবর্তনের উপর ভিত্তি করে কোনো কিছুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায়। যেমন আমরা থার্মোমিটার ব্যবহার করি, যেসব যেমন পারদ থার্মোমিটার আছে, বিভিন্ন থার্মোমিটার গুলো আছে। তো থার্মোমিটার গুলোর মধ্যে যে বস্তুটা ব্যবহার করা হয় এর বিভিন্ন ধর্ম আছে। তো এই ধর্মটাকেই বলা হয় তাপমাত্রিক ধর্ম। ওকে, কথা কি বুঝছো? তাহলে এই কথাটা এখানে বলা আছে যে যে কোনো বস্তুর যেসব ধর্মের পরিবর্তনের উপর ভিত্তি করে কোনো কিছুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায় তাকে তাপমিতি বা তাপমাত্রিক ধর্ম বলে। এবার আর একটা সংজ্ঞা দেখি। যেমন আমরা যেমন এটা বলতে পারি, যেমন পারদের স্তম্ভের দৈর্ঘ্য, পারদের স্তম্ভের 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 দৈর্ঘ্য ইত্যাদি আরো আছে। তো জাস্ট আমরা এটা মনে রাখি। ওকে, তাহলে আর একটা সংজ্ঞা আমরা শিখি একটু, দেখো তাহলে তাপমাত্রিক পদার্থটা কি?
তাহলে তাপমাত্রিক পদার্থ যেমন, তাহলে যে সকল পদার্থ, তাহলে এভাবে তোমার সংজ্ঞাটা আসবে, এটা হলো এটার সংজ্ঞা। তাহলে তাপমাত্রিক পদার্থটা কি, যে সকল পদার্থের তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে, যেমন যে সকল সংজ্ঞা, তাহলে যে সকল পদার্থের যে তাপমাত্রিক ধর্মটা আমরা ব্যবহার করব, সে সকল পদার্থগুলোর তাপমাত্রিক পদার্থ। সংজ্ঞাটা লেখে নাও, যে সকল পদার্থের তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে, তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে থার্মোমিটার, থার্মোমিটার থার্মোমিটার বা তাপমাত্রা যন্ত্র, তাপমাত্রা মাপা যন্ত্র নির্মাণ করা হয়, তাকে তাপমাত্রিক বলা হয়। যন্ত্র নির্মাণ করা হয়, তাকে, আচ্ছা আমার এখানে জায়গা ফুরে গেছে, যা একটু ছোট করে নেই, তাকে কি বলে, তাপমাত্রিক পদার্থ বলে, পদার্থ বলে। যেমন, যেমন কি পারদ থার্মোমিটার, অ্যালকোহল, কারণ ওটা ইত্যাদি আরো আছে, অনেকগুলো আছে, ওগুলো আমরা জাস্ট এই কটা জানলেই হবে। তো তাপমাত্রিক ধর্ম এবং তাপমাত্রিক পদার্থ কি জিনিস একটু তোমাদের বলে দিলাম আমি, যে সকল ধর্মের পরিবর্তনের উপর ভিত্তি করে কোনো কিছু তাপমাত্রা পরিমাপ করা হয়, তাকে তাপমাত্রিক ধর্ম বলা হয়। আর যেসব বস্তুর বা যেসব পদার্থের মানে তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে মানে পরিমাপ করা হয়, তাহলে সেসব পদার্থগুলোকে কি বলা হয়, তাপমাত্রিক পদার্থ। তাহলে আশা করা যায় তোমরা এই ব্যাপারটা বুঝেছো। এবার আমরা নেক্সট আসি, দেখো তাপমাত্রিক পদার্থ এবং তাপমাত্রিক ধর্মের মধ্যে পার্থক্য যেগুলো আছে, এটাও তোমাদের জন্য একটা 3 স্টার দিয়ে দিলাম। এই পার্থক্যগুলো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে, তোমাদের পরীক্ষায় আসবে, এগুলা অবশ্যই তোমরা এখানে লিখবা। সংজ্ঞা থেকে লেখা যায়, সংজ্ঞা থেকেই লেখা যায়। ওকে, তাহলে মোটামুটি সাতটা পার্থক্য তো তাহলে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর একটা, সাতটা দিও। সাতটা পার্থক্য দিলে হয়ে যাবে। তা কি পার্থক্য, যেমন সংজ্ঞাটা মনে করো, একটা সংজ্ঞা, এখানে একটা সংজ্ঞা দিলে, এখানে একটা সংজ্ঞাটা দিলা, তাহলে একটা পার্থক্য হয়ে গেল। 2 নম্বর হলো, এখানে মনে করো তাপমাত্রিক পদার্থ, এটা আছে তাপমাত্রিক পদার্থ, এটা ধর্ম, তাহলে এর সংজ্ঞাটা এখানে দিলা, এর সংজ্ঞাটা দিলা, তাহলে একটা পার্থক্য হলো। তাহলে পারদ থার্মোমিটার, মানে এখানে লিখবা যে পারদ থার্মোমিটারে কৈশিক নলে পারদ স্তম্ভ থাকে, আর এখানে কি থাকে, দৈর্ঘ্য থাকে। যাই হোক, আমরা এই পাঠ্যগুলো লিখতে পারবো আশা করা যায়। যদি না পারো তাহলে অবশ্যই আমাকে তুমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি তোমাকে দিয়ে দিবো। ওকে, আমি জাস্ট এখানে সময় নষ্ট করতেছি না। নেক্সটে যাই, তাপীয় সাম্য অবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়াম, ওকে, খুবই একটা ইম্পর্টেন্ট, খুবই খুবই একটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের ন্যাশনালে থেকে, এই টপিক থেকে ন্যাশনালে কোশ্চিন হয়, এনইউতে এই টপিক থেকে কোশ্চিন হয়, তাহলে অবশ্যই আমাদের এটা জানতে হবে যে তাপীয় সাম্য অবস্থাটা কি। দেখো, তাপীয় সাম্য অবস্থা আমি তোমাদের বলেছিলাম না, মনে করো তোমার কাছে 2টা পাত্র আছে, এখানে একটা পাত্র, এখানে একটা পাত্র। তো এখানে মনে করো, এক 10 ক্যালোরি, 10 ক্যালোরি তাপ আছে, এখানে মনে করো 20 ক্যালোরি তাপ আছে। তো এখন এর মধ্যে যদি আমি সংযোগ স্থাপন করে দেই, দিলাম, তাহলে দেখো দেখি, যেখানে বেশি আছে সেখানে যাবে না, যেখানে বেশি আছে সেখান থেকে বের হয়ে আসবে না। তার মানে এখান থেকে মনে করো আসলে তাহলে কত হবে, এখানে আসলে এখানে হবে 15 ক্যালোরি, এখানে হবে 15 ক্যালোরি, 15 ক্যালোরি, 15। যখন 15 ক্যালোরি 15 ক্যালোরি করে দুটা বস্তুর মধ্যে বা দুটা পাত্রের মধ্যে হয়ে যাবে, তখন কি আর তাপ যাওয়া আসা করবে, তখন তাপ আর যাওয়া আসা করবে না। এই যে যাওয়া আসা যে করলো না, এটাই হলো তোমার কি, তারা তাপীয় সাম্য অবস্থায় এসেছে, তারা তাপীয় সাম্য অবস্থায় এসেছে। তাহলে এখন আমরা সংজ্ঞাটা শিখে নেই, যেহেতু আমরা একটু বেসিক দেখলাম, আমরা একটু সংজ্ঞাটা দেখি। তাহলে সংজ্ঞাটা দেখো, দুটি
বস্তু, দুটি বস্তু বা ব্যবস্থা হতে পারে, ব্যবস্থাও হতে পারে, ব্যবস্থা বলতে যে কোনো একটা সিস্টেম, ঠিক আছে, দুটো বস্তুর মধ্যে হতে পারে, যে কোনো একটা পুরা হোল সিস্টেমও হতে পারে। তাহলে ব্যবস্থার, দুটি ব্যবস্থার মধ্যে তাপীয়, তাপীয় সংযোগ, সংযোগ স্থাপন করা হলে, স্থাপন করা হলে তাপ শক্তির বিনিময়ে, তাপ শক্তির বিনিময়ে মাধ্যমে, বিনিময়ের মাধ্যমে বস্তু দুটির মধ্যে, বস্তু দুটি বা ব্যবস্থা দুটির, বস্তু দুটির মধ্যে সমতাপীয় অবস্থা, সমতাপীয় অবস্থা, সমতাপীয় বলতে এই যে বললাম না, যখন তাপ দুটো সমান হয়ে যাবে, যেমন ক্যালোরি ক্যালোরি দেখে দিলাম, তাহলে সমতাপীয় অবস্থা স্থাপিত হয়। এই অবস্থাকেই বলা হয় কি, এই অবস্থাকে তাপীয়, এই অবস্থাকে বলা হয় তাপীয় অবস্থা। ভাইয়া এখন কি তুমি এটার আরো যদি 2-4 লাইন বাড়াতে বলে, তুমি কি বাড়াতে পারবা না? এখন দুই একটা উদাহরণ দিতে পারবা না? তুমি তুমি কি বুঝে গেছো না যে দুইটা বস্তুর মধ্যে যখন তাপের মানে তাপীয় সংযোগ স্থাপন করলে, তুমি যে কোনো মুহূর্তে বা যে কোনো জায়গায় তুমি তাপ নিয়ে যেতে পারবে না একটা বস্তুর মধ্যে আর একটা বস্তুতে, তখন তাদের মধ্যে একটা তাপীয় সংযোগ স্থাপন করতে হবে, মানে তাপ আদান প্রদানের একটা সিস্টেম লাগবে আর কি। যেমন আমরা পানি নিয়ে যাই, কি পাইপ দিয়ে পানি নিয়ে যাই, তাই না? তো এরকম তাপ যাওয়ার মধ্যেও একটা সিস্টেম লাগবে বা একটা রাস্তা লাগবে। তো তুমি ওখানে তাপীয় সংযোগ স্থাপন করলে তাদের মধ্যে তাপ শক্তি যে বিনিময় ঘটবে, বিনিময় ঘটার পর তাদের মধ্যে যে সমতাপীয় অবস্থায় চলে আসবে, সমান তাপে যখন পরিণত হবে, তখন যে অবস্থাটা হবে সেই অবস্থাকে বলা হয় কি, তাপীয় সাম্য অবস্থা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার আমরা আসি, এবার আমরা তাপীয় সাম্যাবস্থা নিয়ে আমরা যা প্রশ্ন এখানে এনইউ থেকে এখান থেকে প্রশ্ন করে, তো আমরা জাস্ট এটা মনে রাখবো এবং এখান থেকে আরো কিছু লেখার মতো অবস্থা তৈরি হয়ে গেছে, আশা করা যায় তোমরা লিখতে পারবে। নেক্সটে যাই, নেক্সট আমরা তাপমাত্রা আমরা পরিমাপ করব। ওকে, এবার আমরা কি করব, তাপমাত্রা পরিমাপ করব। তো তাপমাত্রা পরিমাপ করতে গেলে আমাদের কিছু জিনিস জানতে হবে। আগে আমাদের থার্মোমিটার সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। থার্মোমিটার কি ভাইয়া? থার্মোমিটার, থার্মোমিটার, থার্মোমিটার জিনিসটা কি? আমরা সবাই জানি যে ডাক্তারদের কাছে বা ডাক্তারের কাছে গেলে আমাদের জ্বর নাপে, মানে শরীরের তাপমাত্রা, জ্বর পরিমাপ বা শরীরের তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা থার্মোমিটার ইউজ করি। তো আসলে কোনো বা এই তাপমাত্রা পরিমাপ করার যে যন্ত্রটার নাম সেটাই হলো থার্মোমিটার। এখন থার্মোমিটার বিভিন্ন রকমের হতে পারে, থার্মোমিটার বিভিন্ন রকমের হতে পারে, আমরা আসতেছি, তবে থার্মোমিটার সংজ্ঞাটা আগে জেনে নেই। যে যে যন্ত্রের সাহায্যে, এগুলা লিখে রাখবে বা মনে রাখবে, যে যন্ত্রের যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর, কোনো কোনো বস্তুর তাপমাত্রা, তাপমাত্রা সঠিকভাবে, সঠিকভাবে পরিমাপ করা যায়, করা যায় এবং বিভিন্ন বস্তুর, বিভিন্ন বস্তুর মধ্যে, বিভিন্ন বস্তুর মধ্যে বা বিভিন্ন বস্তুর তাপমাত্রার, বস্তুর মধ্যে দিলে হবে, বিভিন্ন বস্তুর তাপমাত্রার পার্থক্য নির্ণয় করা যায়, পার্থক্য নির্ণয়
করা যায় তাকে থার্মোমিটার বলে। থার্মোমিটার বলে। মিটার বলে। তাহলে এখানে দেখো তোমার একটা জিনিস দেখায় যে মনে করো তোমরা দুইজন, তোমাদের দুই বন্ধু তোমার কোনো ডাক্তারের কাছে গেছো। ডাক্তার এখন তাদের কাছে যে পারদ থার্মোমিটার আছে, যারা পারদ থার্মোমিটারের সাহায্যে তোমার শরীরের তাপমাত্রা পরিমাপ করলো, করার পর দেখলো তোমার হলো কত, 97 ডিগ্রি ফারেনহাইট, আর একজনে দেখলো 99 ডিগ্রি ফারেনহাইট। তো দেখো তার দুটো, তোমাদের দুই বন্ধুর মধ্যে একটা তাপমাত্রার যে পরিমাপটা করে দিল বা পার্থক্য যে করে দিল, এটাই হলো কি, থার্মোমিটার। তাহলে আমরা যে বস্তুর সাহায্যে বা যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায়, এবং বিভিন্ন বস্তুর মধ্যে আর দুই চারটা বিভিন্ন কিছু হতে পারে, বিভিন্ন বস্তুর তাপমাত্রার পার্থক্য নির্ণয় করা যায়, তাকে আমরা কি বলবো, থার্মোমিটার বলবো। তাহলে আমরা এখন তাপের পরিমাপটা করি। তাহলে যন্ত্রটা তো আমরা শিখে গেলাম যে থার্মোমিটার যন্ত্র, কিন্তু এই থার্মোমিটারটা তৈরি করার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। সেই জিনিসটার নাম প্রথমে আর একটা সূত্র আসে, সেটা হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে আমাদের থার্মোমিটারটা তৈরি করতে গেলে এটা তো তৈরি করতে হবে, তাই না? আমরা বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন জন থার্মোমিটার তৈরি করে দিয়ে গেছে, কিন্তু এখন তুমি যদি তৈরি করতে চাও তাহলে তুমি অবশ্যই বেসিক থিওরিটা জানতে হবে, তাহলে তুমি যে কোনো থার্মোমিটার তৈরি করতে পারবে। তোমার নামেও নাম দিতে পারো থার্মোমিটারের। ওকে, তো আমরা এগুলা দেখবো। জাস্ট দেখো এখানে যে থার্মোমিটার তৈরি করতে গেলে আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে, সেটা হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে সেটা একটু জেনে নেই। দেখো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এই সূত্রটা কেমন একটু জাস্ট ব্যাখ্যা করি। প্রথমে সংজ্ঞা সূত্রটাকে লিখে দেই যে দুটি বস্তু দুটি বস্তু যদি তৃতীয় তৃতীয় কোনো বস্তুর সাথে তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাপীয় সাম্যাবস্থায় থাকে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে প্রথমের প্রথমের বস্তু প্রথমের বস্তু দুটি, মনে করো দুটি বস্তু তুমি নিছো, আর একটা বস্তু, ওই দুটা বস্তু বাদে আর একটা তুমি বস্তু আর একটা নিয়ে নিছো। তো এই যে তৃতীয় কোনো বস্তুর সাথে যদি তাপীয় সাম্যাবস্থা থাকে, তবে প্রথম প্রথমের বস্তু দুটি কি হবে, পরস্পরের সাথে পরস্পরের পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থা থাকবে, সাম্যাবস্থায় থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? এটাকেই বলা হয় হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। দেখো, মনে করো তুমি এখানে একটা এ বস্তু নিছো, আর একটা বি বস্তু নিছো, আর একটা আমার কাছে সি বস্তু আছে। তাহলে এই যে দুটা বস্তু, এই যে দুটা বস্তু, এই যে তোমার তৃতীয় সি বস্তুর সাথে, মানে এর সাথে তাপীয় সাম্যাবস্থা আছে, এও এর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে এই দুটা বস্তু যদি তাপীয় সাম্যাবস্থা থাকে এর সঙ্গে, তাহলে তার মানে এই দুটা আবার তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাই হলো কি, এটাই হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা জিরোথ ল। ওকে, থার্মোডাইনামিক্স এর জিরোথ ল। তাহলে আমরা আশা করি তাপগতিবিদ্যার যে শূন্যতম সূত্রটা এটা বুঝতে পেরেছি। আমি কিন্তু ব্যাখ্যাও দিয়ে দিলাম ভাইয়া, ব্যাখ্যাও দিয়ে দিলাম যে দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তু অর্থাৎ সির সাথে যদি তাপীয় সাম্যাবস্থা থাকে, তাহলে তারা এ আর বি পরস্পর তাদের মধ্যেও কি তাপীয় সাম্যাবস্থা থাকতে হবে বা হবে আর কি। ওকে, তাহলে নেক্সটে যাই। দেখো, নেক্সট আমাদের আর একটা টপিক শিখতে হবে। দেখো, তুমি তুমি কি তাপ পরিমাপ করবে, তাপ পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করবে কিভাবে, থার্মোমিটার। থার্মোমিটার আবিষ্কার করবে। থার্মোমিটার আবিষ্কার করার জন্য তোমাকে শূন্যতম সূত্রটা জানতে হবে, আরো কিছু জিনিস জানতে হবে, সেটা হলো উষ্ণতা মিতি ধর্ম। উষ্ণতা মিতি ধর্ম। তাহলে উষ্ণতা মিতি ধর্মটা জিনিসটা কি, এটা একটু তোমাদের ছোট্ট করে বলি। দেখো, তারপর উষ্ণতা মিতি ধর্ম থেকে উষ্ণতা মিতি পদার্থ আসবে। তাহলে যে বিশেষ ধর্মের যে বিশেষ যে বিশেষ ধর্মের
যে বিশেষ এটা দিতে পারো, যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়, নিয়মিত ভাবে পরিবর্তিত পরিবর্তিত হয়, এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে, এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ সহজ ও সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে উষ্ণতা কি উষ্ণতা উষ্ণতা নির্ণয় করা যায়, তাকে উষ্ণতা মিতি উষ্ণতা মিতি ধর্ম বলে। ওকে, তাহলে দেখো, যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে উষ্ণতা নির্ণয় করা যায়, তাকে উষ্ণতা মিতি ধর্ম বলে। তাহলে পরিবর্তন হবে, যে ধর্মটা পরিবর্তন হবে উষ্ণতা মিতি, তাকে উষ্ণতা মিতি ধর্ম বলে আর কি। ওকে, তাহলে উষ্ণতা মিতি ধর্ম থেকে উষ্ণতা মিতি পদার্থ আসে। তাহলে আমরা এবার পদার্থটা দেখি, উষ্ণতা মিতি পদার্থ। তাহলে উষ্ণতা উষ্ণ উষ্ণতা মিতি পদার্থ, তাহলে এটা কেমন ভাইয়া উষ্ণতামিত পদার্থ? তাহলে যে সকল যে সকল পদার্থের উষ্ণতামিতি ধর্ম উষ্ণতা উষ্ণতামিতি ধর্ম যে সকল পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা, মানে ওই যে পরিমাপক যন্ত্র আর কি, তো ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়, থার্মোমিটার তৈরি করা হয়। আচ্ছা, আমরা জাস্ট জায়গাটা একটু ছোট করে নেই। থার্মোমিটার তৈরি করা হয়, তাকে কি বলা হয়? তাদেরকে উষ্ণতামিতি পদার্থ বলে। তাদেরকে উষ্ণতামিতি পদার্থ বলে। তাহলে আমাদের উষ্ণতামিতি ধর্ম এবং উষ্ণতামিতি পদার্থ বলা হয়েছে, মানে যে সব পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করা তাদেরকে উষ্ণতামিতি পদার্থ বলে। তাহলে আমরা ভাইয়া মোটামুটি আমাদের সংজ্ঞাগুলো জানা হয়ে গেছে। এবার আমরা থার্মোমিটার তৈরির দিকে চলে যাই। দেখো, তাহলে থার্মোমিটার তৈরি করতে গেলে আমাদের দুইটা বা দুই তিনটা সিস্টেমে তৈরি করা যায়, আরো সিস্টেম আছে, সেগুলো আমরা আপাতত জানার দরকার নাই। এখানে জাস্ট আমরা একটা সিস্টেম শিখি, সেটা হলো কি, দুইটি স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা স্কেল নির্ধারণ। কয়টা স্থির বিন্দু? দুইটা। তাহলে দুইটা স্থির বিন্দু দেখবো আমরা, দুইটা স্থির বিন্দু ধরে আমরা তাপমাত্রা স্কেল নির্ণয় করব। তাহলে এখান থেকে নির্ণয় করতে গেলে আমাদের দুইটা বিন্দু, তাহলে একটা কি বিন্দু? তাহলে একটা হলো নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থির নিম্ন স্থির বিন্দু, আর একটা হলো ঊর্ধ্ব স্থির বিন্দু। তাহলে নিম্ন স্থির বিন্দুটা কি? নিম্ন স্থির বিন্দু। তাহলে দুইটি স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা স্কেল নির্ধারণ, এটা নির্ধারণ করতে হলে দুইটা বিন্দু লাগবে। তাহলে বিন্দু দুইটার নাম কি? নিম্ন স্থির বিন্দু, আর একটা হলো ঊর্ধ্ব স্থির বিন্দু। তাহলে নিম্ন স্থির বিন্দুর সংজ্ঞাটা একটু দিয়ে দেই, যে যে তাপমাত্রায় যে তাপমাত্রায় প্রমাণ চাপে প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ বিশুদ্ধ বরফ আর কি, বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্যাবস্থায় থাকে।
পানির সাথে সাম্যাবস্থায় সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ এই সাম্যাবস্থায় থাকে বা বরফ গলতে শুরু করে আর কি, বরফ গলতে শুরু করে, গলতে শুরু করে। তো এটাকে আমরা বরফ বিন্দু বা নিম্ন স্থির বিন্দু বলবো। তাহলে করে তাকে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দুও বলে। তাহলে দেখো, যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্যাবস্থায় থাকে বা বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বলে। তাহলে এটা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন তাপমাত্রা হয়। তো আমরা জাস্ট যখন করব তখন এটা দেখবো আর কি। আর একটা কি ভাইয়া, ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম বিন্দু। 2 নম্বর হলো ঊর্ধ্ব স্থির ঊর্ধ্ব স্থির বিন্দু। তাহলে ঊর্ধ্ব স্থির বিন্দু কি? যে তাপমাত্রার বিশুদ্ধ পানি, যে তাপমাত্রায় বিশুদ্ধ বিশুদ্ধ পানি কি হয়? বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্পে জলীয় বাষ্পে কি পরিণত হতে শুরু করে, পরিণত হতে শুরু করে হতে শুরু করে তাকে কি ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম বিন্দু বলে স্টিম বিন্দু বলে। তাহলে ভাইয়া, তাহলে আমরা কিন্তু স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দু সম্পর্কে ধারণা নিলাম। কারণ আমাদের দুটা বিন্দু লাগবে, স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির, নিম্ন স্থির বিন্দু লাগবে আর কি। তাহলে এখন এগুলো ব্যবহার করে আমরা একটা, দেখো চলো আমরা একটা স্কেল বা তাপমাত্রা পরিমাপের একটা যন্ত্র তৈরি করার চেষ্টা করি। যন্ত্রটা কেমন? এই যে থিটা, থিটাটা আমরা পরিমাপ করব। থিটাটা কি পরিমাপ করব। তাহলে যে পরিমাপ করবো এটা একটা নিম্ন লাগবে, তাহলে নিম্নটা থিটা আইস দিলাম, নিম্ন স্থির বিন্দুটাকে থিটা আইস দিলাম। নিচে একটা ব্যবধান লাগবে, ব্যবধানটা কি? থিটা স্ট্রিম, এসটি স্টিম, স্টিম মাইনাস আইস, যেহেতু বরফ কম তার মানে ছোট। ওকে, এই থিটাটা আমরা নির্ণয় করব। আর একটা দেখো, এক্স থিটা মাইনাস এক্স আইস, তারপর দেখো এক্স স্টিম মাইনাস এক্স আইস। আচ্ছা, এখন এটা বলি। এখন দেখো, এই যে আমরা যে উষ্ণতামিতি পদার্থ বললাম না, উষ্ণতামিতি পদার্থ, ওই যে পদার্থটা যেটা থাকবে, সেই পদার্থটার ওই ওই তাপমাত্রা থিটাটার মান দেওয়া থাকবে একটা, সেই থিটার মানটা এখানে বসাবো, এবং ওই পদার্থের যে বরফ বিন্দু, সেই বরফ বিন্দুটা এখানে বসাবো, ডিভাইডেড ওই ওই পদার্থটার যে হলো স্টিম বিন্দু, মানে ঊর্ধ্ব স্থির বিন্দু, সেটা এখানে বসাবো, মাইনাস নিম্ন স্থির বিন্দু বসাবো। তার মানে এই পাশের, তার মানে আমাদের এই পাশে জিনিসগুলো জানা থাকবে। তাহলে এই পাশে জিনিসগুলো কি জানা থাকবে, আর এখানকার এই যে শুধুমাত্র এই জিনিসটা আমাদের অজানা থাকবে, এটার মানটা আমরা বের করব। যেমন আমি তোমাদের যদি বলি ভাইয়া, যে সেলসিয়াস সেলসিয়াস স্কেলে তুমি পরিমাপ করো। তো বিজ্ঞানী যে যে সেলসিয়াস স্কেলটা তৈরি করে দিয়েছিল, সে সেলসিয়াস স্কেলের এই যে জিনিসটা স্টিম, এটাকে 100 ধরেছিল এবং এটাকে 0 ধরেছিল, 0। তার মানে তাদের মধ্যবর্তী
যে ভাগটা বা বিয়োগফলটা কত হবে, 100 থাকবে, তাই না? এটা 0। তা এখন এই যে এটা মেন হলো সূত্র, এটা কি, এটা হলো তোমার মেন সূত্র, এটা আমরা মনে রাখবো। এটা এটা আমরা এটা আমরা মনে রাখবো। এটা অল টাইম কাজে লাগবে, এটা যে কোনো স্কেল তৈরি করার জন্য এটা আমাদের কাজে লাগবে। তো আমরা স্কেল যখন তৈরি করবো তখন আমরা দেখতে পাবো। দেখো, এটাকে আরো এভাবে লেখা যায়, থিটা আইস। তো থিটা আইস মানে কি, থিটা মানে এখানে হলো থিটা আইসি, আইস। আর এখানে মনে করো এই দুটো বিয়োগফলটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ মাঝখানে মধ্যবর্তী যে সংখ্যাটা সেটা লিখতে হবে। আর এখানে এক্স থিটা মাইনাস এক্স আইস, এক্স আইস ডিভাইডেড এক্স এস টি এম মাইনাস এক্স আইস। তাহলে এটা এইভাবে লেখা যাবে। তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো, তারপর আমরা বিভিন্ন স্কেল তৈরি করবো। এখন আমরা চলে আসি, দেখো বিভিন্ন স্কেল আমরা তৈরি করব। ওকে, তোমরা টেনশন করো না, তোমরা কিন্তু নোট করতে হবে খাতায়, নোট না করলে কিন্তু মনে থাকবে না অবশ্যই ভাইয়া। ওকে, তাহলে এবার আমরা প্রথমে দেখবো, দেখো তাপমাত্রা আমরা বিভিন্ন স্কেল নিয়ে এখন আলোচনা করব। আমরা কিন্তু এইটার সাহায্যে আমরা এখন স্কেল তৈরি করব। তাহলে আমাদের টপিকটা কি, তাপমাত্রার বিভিন্ন স্কেল। তাপমাত্রার বিভিন্ন স্কেল, তাপমাত্রার বিভিন্ন স্কেল নিয়ে আমরা এখন কাজ করব। ওকে, তো দেখো শুরু করি। আমরা প্রথমে দেখব সেলসিয়াস স্কেল। অনেকগুলো স্কেল আছে, আমরা সেলসিয়াসটা আগে দেখি। সেলসিয়াস, সেলসিয়াস স্কেল। তো সেলসিয়াস স্কেলের ভাইয়া দেখো, এখানকার যে বরফ বিন্দু, মানে বরফ বিন্দুটা কত দেওয়া হয়েছিল, বরফ বিন্দুটা আমাদের 0, অর্থাৎ থিটা আইস এটাকে 0 ডিগ্রি, 0 ধরা হয়েছে। আর থিটা স্টিম এটা হলো 100 ধরা হয়েছে সেলসিয়াস স্কেলে। ওকে, এটাকে 100 ধরা হয়েছে এবং এটাকে 0 ধরা হয়েছে। আর তাহলে দেখো তুমি এর মধ্যবর্তী যদি বিয়োগ করো, বিয়োগ ফলে 100 পাবা। ওকে, তাহলে সেলসিয়াস স্কেলের সমীকরণটা আমাদের কেমন দাঁড়ায়, আমাদের সমীকরণটা কেমন ছিল, এরকম ছিল না, যে থিটা ইজ মাইনাস থিটা আইস ডিভাইডেড থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস, এরকম ছিল। তাহলে এখন আমি যদি মানগুলা বসায় দিই, দেখো এখানে থিটা মাইনাস 0, তার মানে এখানে একটা থিটা থাকবে। আর স্টিম মাইনাস আইস, স্টিম মাইনাস আইস এদের মধ্যবর্তী কত ভাগ কত, 100 না, 0, 100 থেকে 0 বাদ দিলে তো 100 থাকবে। তাহলে এই থিটা ইজুকাল আমরা লিখতে পারবো এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু 100 লিখতে পারবো। এটাই হলো আমাদের কি, এটাই হলো আমাদের সেলসিয়াস স্কেল। এই যে সেলসিয়াস আমরা মানটা এভাবে বের করবো। ওকে, এভাবে আমরা মান বের করবো, থিটার মানটা এভাবে বের করবো। এক্স, এক্স তোমরা যেগুলো বলতেছো না, এক্স কি, এক্স হলে এখানে যে আমরা কোন বস্তু সাহায্যে মাপবো সেই বস্তুটার এখানে মানগুলো দেওয়া থাকবে, এগুলো দেওয়া থাকবে। ওকে, আমরা যখন ম্যাথ প্রবলেম সলভ করবো তখন এগুলো আমরা অবশ্যই করতে পারবো। তাহলে সেলসিয়াস স্কেল ক্লিয়ার। এবার আমরা আসি নেক্সট, এবার আসি আমাদের ফারেনহাইট স্কেল। কি, ফারেনহাইট, ফারেনহাইট স্কেল। টপিক অনেক ভাইয়া, টপিক অনেক, জাস্ট সহজ করে দিচ্ছি আর কি। তো এখানকার যে থিটা আইস, থিটা আইস হলো 32 ডিগ্রি থেকে শুরু হবে। যে ফারেনহাইট যে স্কেল তৈরি করেছে 32 ডিগ্রি ফারেনহাইট দিয়ে দিচ্ছে। এবং থিটা স্টিম যেটা, এটার মান দিয়ে দিচ্ছে কত, 212, 212, হ্যাঁ 212 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তাহলে এখন করা কিছু নাই। তাহলে এদের মধ্যবর্তী বিয়োগ করলে কত হবে, এন যেটা, মানে কি এটা দুটো বিয়োগফল কত হবে, বিয়োগ করলে টোটাল মোটামুটি মোটামুটি 180 আসতেছে, 180 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা এখন সূত্রের মধ্যে চলে যাই। তাহলে সূত্রটা কেমন, সূত্রটা হলো এরকম, যে দেখো যে থিটা মাইনাস
থিটা আইস, আইস কত, থিটা আইস মান 32। ওকে, তাহলে নিচে মধ্যবর্তী ভাগফল কত বের হয়েছে, 180 বের হয়েছে না, সরি বিয়োগফল, ইজ ইকুয়াল টু এক্স, এক্স থিটা এক্স আইস ডিভাইডেড কত, এক্স স্টিম মাইনাস এক্স আইস। এখন তুমি যদি এখান থেকে পার করে দাও, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 180 যায় গুণ হবে, আর 32 যায় যোগ হয়ে যাবে। তার মানে এখানে এরকম আসবে যে এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড এক্স স্টিম এক্স আইস গুণন 180, আর 32টা পার করে দিলে এইদিকে আসে প্লাস 32। তাহলে এই যে তুমি থিটা পেয়ে গেছো, এটা হলো ফারেনহাইট স্কেলের থিটা, মনে থাকবে। এটা কি বের হলো, এটা আমাদের ফারেনহাইট স্কেলের থিটা বের হলো। ওকে, এটা হলো ফারেনহাইট স্কেলের পরিমাপ, তোমরা যেন মাথায় রাখো, তাহলেই হবে। তাহলে এটা হলো, তোমরা জাস্ট এটা জানলেই হচ্ছে 32 ডিগ্রি এবং 212 ডিগ্রি। তাহলে ফারেনহাইটের নিম্ন স্থিরবিন্দু কত, 32, ঊর্ধ্ব স্থিরবিন্দু কত, 212। এনাফ, এই দুটা বিয়োগ এমনি করতে পারবে। এবার আমরা আসি হলো পারদ থার্মোমিটার, পারদ থার্মোমিটার আসি এবার। তাহলে আমাদের সেলসিয়াস হলো ফারেনহাইট হলো, এবার আমাদের পারদ থার্মোমিটারটা দেখি। দেখো পারদ, পারদ থার্মোমিটার, সরি, পারদ থার্মোমিটার দেখো, পারদ থার্মোমিটারের যে স্টিম যেটা, এটা দেখো থিটা আইস কত, এটা 0, আর থিটা স্টিম কত ভাইয়া, থিটা স্টিম হলো 100, এটা হলো 100 হবে। ওকে, তাহলে থিটা আইস হলো 0, থিটা স্টিম হলো 100। এখন পারদের মধ্যে যে দৈর্ঘ্যটা আছে, পারদ, আমরা যেমন এখানে এক্স ইউজ করেছিলাম, এখানে আমরা এল ইউজ করব। তাহলে দেখো আমরা এখানে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড থিটা স্টিম মাইনাস থিটা আইস। তাহলে এখানে এক্স না হয়ে এখানে আমাদের পারদ, যেহেতু পারদের একটা দৈর্ঘ্য আছে, এই জন্য আমরা এল থিটা ব্যবহার করব। এল থিটা মাইনাস এল, এল জিরো আর কি, বা এল আইস, এল স্টিম বা এল 100, মানে 0 মানে 0 বোঝাচ্ছে, আর হলো 100 মানে স্টিম বোঝাচ্ছে, একই কথা। তাহলে এখান থেকে আমরা আইস মানে কত, 0, তার মানে থিটা থাকবে শুধুমাত্র। তাহলে থিটা ইজ ইকুয়াল টু, এখানে যে 100 গুণ হবে আর কি, ওই একের মতো, সেলসিয়াসের মতো। এল 100 মাইনাস কত, 100। ওকে, সেলসিয়াস। তাহলে দেখো আমাদের কিন্তু পারদ থার্মোমিটারের যে থার্মোমিটারটা বের তৈরি করা, এটা আমার কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে এবার আমরা আসি নেক্সট, এবার আমরা আসি ক্যালভিন। এবার আমরা আসি কিসের, ক্যালভিন। রোদও আছে, রোদও তোমরা ইউজ করতে পারবে, এভাবে রোদ, রোদ হবে। এবার আমরা আসি ক্যালভিন, তারপর আমরা রোমার দেখে শেষ করব। ক্যালভিন দেখো, ক্যালভিন স্কেল, ক্যালভিন স্কেল আমাদের কি, ক্যালভিন স্কেলের যে থিটা আইস, থিটা আইস ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো ভাইয়া, থিটা আইস ইজ ইকুয়াল টু আমাদের 273 ক্যালভিন। আর থিটা স্টিমটা আমরা কি লিখবো, এসটি, আচ্ছা কাটাকাটি, এসটি ইজ ইকুয়াল টু 373 লিখবো। তাদের মধ্যবর্তী কিন্তু ভাগ বিয়োগ ফলটা কিন্তু 100 বের হবে। তাহলে এইভাবে আমরা কি ওখানে কি ইনক্লুড করতে পারবো না, অবশ্যই আমরা ইনক্লুড করতে পারবো। তো যাই হোক ভাইয়া, আমরা ক্যালভিন স্কেল নিয়ে একটু আলোচনা করলাম। রোমার স্কেল আছে, রোমারের হলো নিম্ন, রোমার, রোমার স্কেল, জাস্ট এগুলো আইডিয়া নিয়ে রাখো। রোমার স্কেল হলো থিটা আইস কত, থিটা আইস হলো 0, থিটা স্টিম হলো ভাইয়া, রোমারের থিটা স্টিম হলো মোটামুটি এখানে 80, 80 হবে, ঠিক আছে, রোমারের 80। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের মাইনাস, আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস স্কেল আছে একটা, আদর্শ গ্যাস স্কেল আছে। তো আদর্শ গ্যাসের যে থিটা আইস, থিটা আইস যেটা, সেটা হলো, সেটা হলো 0 ক্যালভিন, 0 ক্যালভিন, 0 ক্যালভিন মানে কত, 0 ক্যালভিন মানে এখানে কত বোঝাচ্ছে, 0 ক্যালভিন মানে কি কত বোঝায় ভাইয়া,
-273, -273 ডিগ্রি সেলসিয়াস। আর হলো থিটা স্টিম, হলো 273 কেলভিন। 273 কেলভিন মানে 273 কেলভিন। ওকে, তাহলে বাষ্প, আচ্ছা সরি, 373। তাহলে এটা আইস হলো, বরফ বিন্দু হলো 200, সরি এটা হলো মাইনাস না, এর বরফ বিন্দু হলো 273 কেলভিন, আর হলো ঊর্ধ্ব মানে স্টিম হলো 373 কেলভিন। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এগুলা নিয়ে একটু আলোচনা করলাম, সমস্যা নাই। এবার আমরা আন্তর্জাতিক যেটা আসে, আন্তর্জাতিকটা লাগে, এটা মোটামুটি আমাদের পরীক্ষায় আসে। আন্তর্জাতিক স্কেলটা নিয়ে একটু কথা বলি। দেখো, আন্তর্জাতিক, আন্তর্জাতিক, ওকে, আন্তর্জাতিক স্কেল, আন্তর্জাতিক স্কেল। তাহলে এটা কেমন, এটা নিয়ে একটা আলোচনা করি। এটা হলো, তুমি যদি ভাইয়া পানির যে ত্রৈধ বিন্দু আছে, পানির ত্রৈধ বিন্দু, এটা একটু নতুন একটা টার্ম চলে আসলে, পানির ত্রৈধ বিন্দু। তো এটা সংজ্ঞাটা একটু বলে নেই। তুমি যদি ভাইয়া এই কাজটা যদি করো, আমি একটু লিখে দিচ্ছি, দাঁড়াও সংজ্ঞাটা লিখে দিচ্ছি। পানির পানির ত্রৈধ বিন্দুটা বোঝাচ্ছি, সমস্যা নেই, মনে রাখো যে পানির ত্রৈধ বিন্দু, ত্রৈধ, পানির ত্রৈধ বিন্দু, বিন্দুর তাপমাত্রা, তাপমাত্রা 273 কেলভিন, 273 কেলভিন, এবং ওই তাপমাত্রার, ওই তাপমাত্রার 1/273.16, 273.16 কে 1 কেলভিন ধরে, কেলভিন ধরে, এবং আরো কতগুলো, আরো কতগুলো সহজলব্ধ স্থির বিন্দু, সহজলব্ধ স্থির বিন্দু নির্ধারণ করে, নির্ধারণ করে আন্তর্জাতিক ওজন, আন্তর্জাতিক ওজন, আন্তর্জাতিক ওজন ও পরিমাপ, পরিমাপ সংস্থা, সংস্থা তাপমাত্রা পরিমাপের যে ব্যবহারিক স্কেল, তাপমাত্রা ব্যবহারের, তাপমাত্রা পরিমাপের, আচ্ছা তাপমাত্রা পরিমাপের যে ব্যবহারিক স্কেল, তাপমাত্রা পরিমাপের যে ব্যবহারিক স্কেল দিয়েছে, স্কেল অনুমোদন করেছে, অনুমোদন, অনুমোদন, অনুমোদন করেছেন, তাকে কি বলা হয়, করেছেন, তাকে তাপমাত্রা আন্তর্জাতিক স্কেল বলা হয়। তাপমাত্রার আন্তর্জাতিক, আন্তর্জাতিক স্কেল বলা হয়। এটা তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হলো ন্যাশনালে আসছিল ভাইয়া,
ন্যাশনালে আসে, এটা ন্যাশনালে এটা আসে। তাপমাত্রা আন্তর্জাতিক স্কেল সম্পর্কে বর্ণনা দাও বা বর্ণনা করো। তখন তুমি এই ব্যাখ্যাটা লিখে দিয়ে তোমার কিন্তু কাজ শেষ। তো কি বলছে, পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা 273.16 কেলভিন এবং ওই তাপমাত্রায় 1/273.16 কে 1 কেলভিন ধরে এবং আরো কতগুলো সহজলব্ধ স্থির বিন্দু নির্ধারণ করে আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থা যে তাপমাত্রার পরিমাপের যে ব্যবহারিক স্কেল অনুমোদন করেছেন তাকে কি বলা হয়? তাকে তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল বলা হয়। এটাই হলো মোটামুটি কথাবার্তা। এখন পানির ত্রৈধবিন্দু সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে একটু ধারণা দিই, দেখো। পানির ত্রৈধবিন্দুটা কি, বা ট্রিপল পয়েন্ট। পানির ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্টটা হলো, একটু বলি, ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু, পানির ত্রৈধবিন্দু, ত্রৈধবিন্দু এটা হলো ভাইয়া 4.58 মিলিমিটার পারদ চাপ। এই পারদ চাপে কি হবে, বিশুদ্ধ বরফ, পানি ও এই চাপে বিশুদ্ধ বরফ প্লাস পানি প্লাস জলীয় বাষ্প, জলীয় বাষ্প, জলীয় বাষ্প, তাহলে কয়টা? বিশুদ্ধ বরফ, তারপর পানি প্লাস জলীয় বাষ্প তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাপীয় সাম্যাবস্থায় থাকবে ভাই, এটা সম্ভব, এটা সম্ভব। তাকে পানি ত্রৈধবিন্দু বলে। যেমন এটাকে বলা হয় টি আর দ্বারা প্রকাশ করা হয়, ট্রিপল পয়েন্ট। টি আর, টি আর, ট্রিপল পয়েন্ট, এটা ইজ ইকুয়াল টু 273.16 কেলভিন। এটাই হলো পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা। ওকে, এই তাপমাত্রার মধ্যে জলীয় বাষ্প, বিশুদ্ধ বরফ এবং তাপীয়, মানে জলীয় বাষ্প তাপীয় সাম্যাবস্থা থাকে। একে পানির ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট বলা হয়। ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, পানির ত্রৈধবিন্দু বলা হয়। এক কথায় ত্রৈধবিন্দুর সংজ্ঞা যদি তুমি দিতে চাও তাহলে বলবে যে হলো যে তাপমাত্রায়, কঠিন তরল এবং বায়বীয়, কঠিন তরল এবং বায়বীয় একসাথে বসবাস, মানে একসাথে থাকে আর কি, একসাথে অবস্থান করে, তাকে ত্রৈধবিন্দু বলে বা পদার্থের ত্রৈধবিন্দু বলে। আর পানি ত্রৈধবিন্দু বললে বলবা যে পানিটার বিশুদ্ধ বরফ, পানি এবং জলীয় বাষ্প যদি হয় তাহলে তাদেরকে বলা হয় পানি ত্রৈধবিন্দু। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আসি আর একটা টপিকস থেকে, আমরা শেষ করে দেবো ক্লাসটা। সেই টপিকসটা হলো তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, এই টপিকসটা দেখে আমরা শেষ করে দেব। বিভিন্ন বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। দেখো, বিভিন্ন স্কেল আমরা কি কি শিখেছিলাম, ফারেনহাইট, কেলভিন, তারপর সেলসিয়াস, বিভিন্ন, তার মধ্যে থেকে আমরা মোটামুটি 4টা শিখবো, বা 4টা জানলে আমাদের হয়ে যাবে। দেখো, এটা সেলসিয়াস, সেলসিয়াসের ভাগ কয়টা ছিল ভাইয়া? 100টা ছিল। তারপর আমরা ফারেনহাইট, মানে এটা হলো C-0 ডিভাইডেড 100, এরকম পড়েছিলাম না আমরা? দেখো দেখি, দেখো সবগুলারে, দেখো, এই যে এটা ইজ ইকুয়াল টু এটা। তারপর দেখো তুমি থিটা আইস, এটা ইজ ইকুয়াল টু এটা, সবগুলোর মধ্যেই আছে। দেখো এখানে আমি ভাগ করেছিলাম θ-0 ডিভাইডেড থিটা আইস মাইনাস থিটা স্টিম মাইনাস থিটা আইস, সবগুলোর ক্ষেত্রে দেখো বাম দিকের গুলো আলাদা হচ্ছে কিন্তু ডান দিকের গুলো কিন্তু কি হচ্ছে, সেম থাকতেছে। তাহলে আমরা সবগুলোর পরিবর্তে থেকে আমি তাহলে একটা ধ্রুবক হিসেবে কাজ করতেছে ডান দিকেরটা। তাহলে C-0 ডিভাইডেড স্টিম মাইনাস আইস, এটা করতে পারি। তাহলে এফ মাইনাস কত, আইস কত, 32, নিচে কত ভাইয়া, নিচে কত হবে, 212 মাইনাস কত, 32 করতে পারবো, এখানে 180 আসবে আর কি। তাহলে তারপর দেখো এখানে রোমার, রোমারের যে আসলো, রোমারের এখানে, রোমারের কত, রোমারের হলো 80 থেকে 0 ছিল, ঊর্ধ্ব 80 ছিল, নিম্ন কত, 0 ছিল। তারপর ক্যালভিন, ক্যালভিন জিরো, আর মাইনাস জিরো, তাহলে আর মাইনাস জিরো, তাহলে এখানে ক্যালভিন মাইনাস কে মাইনাস 273 ডিভাইডেড 373 মাইনাস 273,
ওকে, তাহলে এখান থেকে তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে কি হবে, সি বাই 100 এফ মাইনাস 32 ডিভাইডেড কত, এখানে 180 আসবে, এখানে আর ডিভাইডেড 80 আসবে, এখানে কত কে মাইনাস 273 ডিভাইডেড এখানে কত 100 আসবে। ওকে, এখন উভয় পক্ষকে তুমি যদি নিচে যে ক্লাস এগুলো তুমি যদি ভাগ করে দাও, তুমি যদি হলো বি দ্বারা ভাগ করো তাহলে কত আসবে, সি বাই 5 আসবে, এফ মাইনাস 32 বাই 9 আসবে, আর ডিভাইডেড 4 আসবে, বি দ্বারা ভাগ করতেছে কিন্তু উভয় পক্ষকে, বা কমন নিচ্ছে আর কি, যেটাই বলো না কেন, কে মাইনাস 273 ডিভাইডেড এখানে কত আসবে, 5 আসবে। এই যে ভাইয়া তুমি যে সম্পর্কটা পাইছো, এটা জাস্ট মনে রাখবে, এটা দিয়ে আমরা অনেক অঙ্ক করব। ওকে, এই যে এটা যে আমরা যেটা পাইলাম, দেখো এখানে যেটা পাইলাম যে সি বাই 5 এফ মাইনাস 32 ডিভাইডেড 9 আর বাই 4 কে মাইনাস 273/5 আমরা কিভাবে নিয়ে আসলাম এটা একটু দেখে দিলাম, কিন্তু আমি কিভাবে সম্পর্কটা নিয়ে আসলাম এটা দেখে দিলাম, কিভাবে আসে সেটাও দেখে দিলাম। ওকে, তাহলে আমাদের এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো আমাদের কিন্তু ডান, বা আমাদের এই সম্পর্ক সম্বন্ধে কিন্তু আর কোনো কোশ্চিন বা আর কোনো কনফিউশন থাকার কথা না। আমরা জাস্ট একটা ম্যাথ করব, করে আমরা শেষ করে দেব, জাস্ট একটা ম্যাথ, একটা ম্যাথ। দেখো প্রবলেম ওয়ান, প্রবলেম ওয়ান কি, যে কোন তাপমাত্রায় কোন তাপমাত্রায় ফারেনহাইট ফারেনহাইট ও সেলসিয়াস সেলসিয়াস স্কেল দ্বয় একই পার্ট দেয়, স্কেল দ্বয় একই পার্ট দিবে, একই পার্ট দিবে। তাহলে ভাইয়া এখানে কয়টা, কোনটা কোনটা আসছে দেখো, ফারেনহাইট আসছে এবং সেলসিয়াস আসছে, তাহলে আমাদের যে সম্পর্কটা আমরা দেখে আসলাম, দেখো সি বাই 5 এবং এফ মাইনাস 32/9, তাহলে এই দুটার মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব, তাই না? তাহলে এখন কি আমরা জানি, সমাধান, সমাধান, সমাধানটা কি, যে ফারেনহাইট তাহলে সেলসিয়াসের আমরা থিটা দিতে পারি, থিটা বাই 5, এখানে আমরা এফ দিতে পারি, এফ মাইনাস 32 ডিভাইডেড কত 180 হয়, সরি এটা দ্বারা করলে 9 আসবে, 9, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে যেহেতু কোন তাপমাত্রায় তারা কি হবে, স্কেলে একই পার্ট দিবে, মানে তারা সমান হবে, মানে থিটা এবং এফ সমান হবে। তাহলে যেহেতু যেহেতু থিটা সমান এফ, কোন তাপমাত্রায় সেটা আমি বের করবো, থিটা ইজ ইকুয়াল টু এফ, তাহলে এখান থেকে আমরা এক ইজ ইকুয়াল আমরা কি পাবো, তাহলে এক থেকে আমরা পাবো, দেখো হয় তুমি থিটার পরিবর্তে থেকে এফ বসাও, অথবা এফ এর পরিবর্তে থেকে থিটা বসাও, যে কোনো একটা সমান করে দাও। তাহলে আমি থিটাটা ঠিক রাখি, থিটা বাই 5, এখানে থিটা মাইনাস 32 ডিভাইডেড 9, এখান থেকে তুমি যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করো, দেখো আর আর গুণ করে দাও, তাহলে কত হবে, 9 থিটা ইজ ইকুয়াল টু 5 থিটা মাইনাস 5 ইন্টু 32 মানে কত, 160, 160। তাহলে 5 থিটা তুমি যদি পার করে দাও তাহলে কত হবে, তাহলে এখান থেকে 4 থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 160, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত, 4 দ্বারা ভাগ করলে 160 কে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস, থিটা যেহেতু তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে থিটা যেটা ফারেনহাইট সেটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ আমি বলতে পারবো কি, মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট, মানে অর্থাৎ যখন 40 ডিগ্রি সেলসিয়াস হবে তখন ওই টাইমে তুমি ফারেনহাইট যে মাপলেও ওই মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইটে দিবে। তাহলে আশা করা যায় আমাদের ম্যাথ প্রবলেমটা আমরা বুঝে ফেলেছি। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখি, পার্ট ওয়ান এখানে আমাদের ক্লোজ, ইন্ড, পার্ট ওয়ান আমাদের ইন্ড, আমরা ওয়ান নেক্সট পার্ট টু আমরা খুব শীঘ্রই, খুব দ্রুত আমি আপলোড করব, কোনো সমস্যা নেই। তোমরা জাস্ট এই ক্লাসটা মনোযোগ সহকারে করবে এবং নোট অবশ্যই করবে এবং গ্রুপে আপলোড দেবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আল্লাহ হাফেজ।